চার চোখের বাচ্চা আমার বউ কই বল, কোথায় লুকিয়ে রেখেছিস ওটাকে? শাইম হকচকিয়ে গেল। সৌহার্দের বউ কোথায় তা সে জানবে কোত্থেকে? সে মনে মনে খিস্তি মারল। খাটাস, তোর বউ কোথায় আমি জানবো কিভাবে? আমি কি তোর বউয়ের সাথে পরকীয়া করি নাকি? তবুও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সে বলল। বিশেষ করেন স্যার, আপনার বউ কোথায় আমি জানি না। আমি কি? শাইমের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য ফোনের ওপর প্রচণ্ড আক্রোশে আঙ্গুল চালিয়ে লাইনটা কেটে দিল। পরের মুহূর্তেই টায়ারের আর্তনাদ তুলে সৌহার্দ্যের মার্সিডিজ শিকদার বাড়ির দিকে ছুটল। রাগে সৌহার্দ্যের পুরো শরীর কাঁপছে, চোখের কোণে রক্তবর্ণ আভা ফুটে উঠেছে। শিকদার বাড়ির গেটে এসেই সে গাড়ি থামিয়ে ঝড়ের বেগে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সামনেই সোফায় বসে আকিব শিকদার আর সাকবির কিছু একটা নিয়ে গম্ভীর আলোচনা করছিল। সরাসরি সাহাবীরের ওপর চড়াও হলো সৌহার্দ্য। তার কলার চেপে ধরে ধারালো গলায় গর্জে উঠে বলল। ওটা কোথায়? এক্ষুনি বের কর। একদম নাটক করবি না আমার সাথে। সাহবের চরম বিরক্তিতে সৌহার্দ্যের হাত ছাড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল। মাথা ঠিক আছে তোর? এমন পাগলের মতো আচরণ করছিস কেন? ছাড় আমাকে। হঠাৎ সৌহার্দ্যের সেই হিংস্র রূপ বদলে গেল এক চরম অসহায় আরতিতে। সে সাহাবীরের দুই হাত নিজের মুঠোয় শক্ত করে ধরে ফেলল। চোখের কোণে জমে থাকা জল যেন উপচে পড়ার অপেক্ষায়। কাঁপা কাঁপা কণ্ঠে সে মিনতি করে বলল। প্লিজ ভাই বল না ও কোথায়। ওকে শুধু একবার দেখতে দে, আমি দেখেই চলে যাব। প্লিজ তোর পায়ে পড়ি, বল না কোথায় লুকিয়ে রেখেছিস ওটাকে। ঘরের স্তব্ধতা যেন হাড় হিম করা। আরিফা খান, সাহবীর, আরবান সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এই সৌন্দর্য, যে ইগো আর অহংকারের চূড়ায় বসে থাকে, যার মাটিতে পা পড়ে না, সেই ছেলে আজ রীতির জন্য কারো পায়ে পড়ছে। অবিশ্বাস্য এই দৃশ্য দেখে সবার শ্বাস যেন আটকে গেল। হঠাৎ আকিব শিকদার গর্জে উঠলেন, তোমার না? কিন্তু কথা শেষ করতে পারলেন না। সৌহার্দ্য এমন এক রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকালো যে আকিব শিকদার ভয়ে ঢোক গিলে থেমে গেলেন। সাহবীর শান্ত দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকালো। ছেলেটার কি করুণ দশা, চুলগুলো অবিন্যস্ত, শার্টের বোতাম খোলা, প্যান্টের ইন অর্ধেকটা বেরিয়ে আছে, সব মিলিয়ে এক বিধ্বস্ত রূপ। সাহবীর আলতো করে সৌহার্দ্যের কাঁধে হাত রেখে ঠান্ডা গলায় বলল। বস, তুই ঠিক নেই। আগে এক গ্লাস। কথা শেষ করতে পারল না সে। সৌহার্দ্য বাঘের মতো গর্জে উঠে হাত সরিয়ে নিল। আমার জান বেরিয়ে যাচ্ছে আর তুই আমার সাথে নাটক মারাচ্ছিস। বল ওই দেড় ব্যাটারিটাকে কোথায় লুকিয়ে রেখেছিস। এতক্ষণ সাহবীরের মায়া লাগছিল, কিন্তু বোনকে এমন দেড় ব্যাটারি বলাতে সে এবার চরম বিরক্ত হলো। রাগে তার মুখটা শক্ত হয়ে গেল। সাহবীর ঝংকার দিয়ে বলল। তুই কখনো মানুষ হবি না। এত নাটক করছিস কেন? আমি তো 3 ঘন্টা আগেই সুজনকে ফোন করে জানিয়ে দিয়েছি যে ওকে পাওয়া গেছে। ও এখন ওর বান্ধবী সুমির বাসায়। সাহবীরের কথাগুলো যেন বজ্রপাতের মতো সৌহার্দ্যের মস্তিষ্কে আছড়ে পড়ল। সে এখানে মরণাপন্ন অবস্থায় ছটফট করছে, এক মুহূর্তের জন্য দম আটকে আসছে। আর সেই মেয়েটি নির্বিকার মনে বান্ধবীর বাসায় বসে আছে। সুজনের ওপরও তার প্রচণ্ড ক্ষোভ জন্মালো। সব জেনেও সে কেন তাকে এভাবে অন্ধকারে রেখেছিল? সৌহার্দ্য আর কোনো কথা খরচ করলো না। তার চোখের সেই রক্তবর্ণ ক্রোধ এখন রূপ নিয়েছে এক নিস্তব্ধ পাথুরের শীতলতায়। কোনো পিছুটান না রেখে সে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আরবানও দিশেহারা হয়ে তার পিছু নিল। সৌহার্দ্যের মার্সিডিজ এখন বুলেট ট্রেনের গতিতে সুমিতের বাড়ির দিকে ছুটছে। গাড়ি থেকে নেমে সে সোজা ড্রয়িং রুমে ঢুকে পড়ল। মির্জা বাড়ির কর্তা ব্যক্তি সাফিন মির্জাকে সে আগে থেকেই চিনত। সৌহার্দ্যের এলোমেলো বিধ্বস্ত চেহারা আর অদ্ভুত চাহনি দেখে সাফিন সাহেব কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। সৌহার্দ্য কোনো রকম সৌজন্যবশত কথার ধার না ধরে অনুভূতিহীন এক যান্ত্রিক কণ্ঠে বলল। আঙ্কেল আপনার মেয়ে কোথায়? প্লিজ কল হার। সাফিন সাহেব কপালে চিন্তার ভাঁজ ফেলে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন। কেন বাবা, কোনো সমস্যা? ও তো ওর বান্ধবীদের নিয়ে ছাদে। কথাটা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য যেন ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার হৃৎপিণ্ডের প্রতিটি ধরপড়ানি তখন যেন ছাদের চৌকাঠের কাছে গিয়ে আছড়ে পড়ছে। ছাদের দরজায় পা রাখতেই সে থমকে দাঁড়ালো। ছাদের দরজায় এসে দাঁড়াতেই সৌহার্দ্যের শ্বাস যেন থমকে গেল। চোখের সামনে যে দৃশ্য তা তার সব কল্পনাকেও হার মানায়। পূর্ণিমার রূপালী জ্যোৎস্নায় রীতি যেন এক মায়াবী অপ্সরা।
পরনে নীল রঙের কামিজ, ওড়নাটা কোমরে শক্ত করে জড়ানো। সুমি আর পৃথাদের সাথে আরও 3টে মেয়ে মিলে আই সজনী গানের তালে তালে উন্মাতুর ভঙ্গিতে নাচছে। তার প্রতিটি হাসির শব্দে চারপাশের বাতাস যেন ঝনঝন করে বেজে উঠছে। হাত দুটো শূন্যে তুলে কামিজের ঘের ঘুরিয়ে রিদি যেন নিজেকে হারিয়ে ফেলেছে এক অদ্ভুত ছন্দের নেশায়। কিন্তু এই গান, এই নাচ কোনো কিছুই সৌহার্দ্যের চোখে পড়ল না। সে যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার সমস্ত দৃষ্টি শুধু রিদিতেই আটকে রইল। মেয়েটা সুস্থ আছে, ঠিক আছে, এইটুকু দেখেই তার বুকের ভেতর দীর্ঘক্ষণের জমে থাকা পাহাড় সম উদ্বেগ মুহূর্তেই ধুয়ে মুছে গেল। এক সেকেন্ডও সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পায়ে দৌড়ে গিয়ে সে রিদিকে উন্মাদের মতো বুকের মাঝে চেপে জড়িয়ে ধরল। এত শক্ত করে, এত নিবিড়ভাবে তাকে নিজের বক্ষের মাঝে চেপে ধরল যে যেন ভয় এক মুহূর্তের জন্য শিথিল করলেই সে চিরতরে হারিয়ে যাবে। হঠাৎ এমন অতর্কিত আলিঙ্গনে রিদি ভীষণ ভয় পেয়ে গেল। মুখটা পুরো সৌহার্দ্যের বুকের ভেতর গুজে থাকায় চোখ তুলে তাকানোর মতো অবস্থায় সে নেই। তবে ক্রিড অ্যাভেন্টাস পারফিউমের পরিচিত ঘ্রাণ জানান দিচ্ছে এটা তার সেই অসভ্য ডাক্তার। সৌহার্দ্যের আশেপাশে থাকলেই এই ঘ্রাণটা তার নাকে আসে। রিদি তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু বলিষ্ঠ পুরুষটির শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করা তার পক্ষে সম্ভব হলো না। হৃদের কানে এলো সৌহার্দ্যের হৃৎপিণ্ডের অস্বাভাবিক দ্রুত সেই শব্দ। সৌহার্দ্য টানা 10 মিনিট হৃদিকে বুকের সাথে চেপে ধরে রাখলো, একটু নড়াচড়া পর্যন্ত করতে দিল না। তারপর ধীরে ধীরে 2 হাতের আঁচলায় হৃদির মুখটা তুলে ধরে সে পুরো মুখ জুড়ে এলোমেলো চুমুতে ভরিয়ে দিয়ে আবার তাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। এদিকে ছাদের বাকিদের অবস্থা তখন দেখার মতো। সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হচ্ছে বিনামূল্যে কোনো বাংলা সিনেমা দেখছে। আরবান তো লজ্জায় মুখ ঢেকেছে, আর সুমি, পৃথা ও সায়েম হাঁ করে দাঁড়িয়ে। তাদের মাথায় কিছু ঢুকছে না যে আসলে হচ্ছেটা কি। প্রায় 10 মিনিট পর সৌহার্দ্য হৃদিকে কিছুটা আলগা করলো, তবে তাদের ঘনিষ্ঠতা এক চুলও কমল না। সৌহার্দ্যের দুহাত তখনও হৃদির কোমরে শক্ত করে পেঁচানো। অপলক দৃষ্টিতে সে হৃদির দিকে তাকিয়ে আছে। চাঁদের মৃদু আলোয় মেয়েটাকে তার কাছে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা মনে হচ্ছে। হৃদি এতক্ষণ সৌহার্দ্যকে দেখার সুযোগ না পেলেও এখন তাকাতেই তার বুকটা কেঁপে উঠল। সৌহার্দ্যকে কেমন যেন বিধ্বস্ত আর এলোমেলো লাগছে। এমন রূপে সে আগে কখনো তাকে দেখেনি। হৃদি আলতো করে নিজের হাত সৌহার্দ্যের পিঠে রেখে কাপা গলায় জিজ্ঞেস করলো, আপনাকে এমন লাগছে কেন? কি হয়েছে? সৌহার্দ্যের কানে যেন হৃদির কোনো কথাই পৌঁছলো না। হঠাৎ কোমরে থাকা এক হাত সরিয়ে সে হৃদির গালটা শক্ত হাতে চেপে ধরল। নিচু স্বরে হিসিয়ে পড়ল, আমাকে কি তোর মানুষ মনে হয় না? কি পেয়েছিস? আমাকে একেবারে শেষ করা পর্যন্ত শান্তি পাচ্ছিস না? তার চোখে তখন আগুনের হলকা। গাল এভাবে চেপে ধরায় হৃদির গাল ব্যথায় টনটন করে উঠল। মনে মনে হৃদির ভেতরটা রাগে জ্বলে উঠল। এই লোকটা আস্ত এক অসভ্য বেয়াদব। কোনো কথা না বলে তাকে চাপটে ধরে চুমু খেলো, আবার এখন এমন নাটক করছে। সে সৌহার্দ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে কিছু বলতে চাইল, কিন্তু মুখটা এমন শক্ত করে চেপে ধরায় কোনো শব্দই বের হলো না। বেশ কিছুক্ষণ পর সৌহার্দ্য নিজেই হাতটা আলগা করে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, আজ থেকে কখনো কাউকে না জানিয়ে বের হবি না, মনে থাকবে? রীতি বিরক্তিতে নাকমুখ কুঁচকে শুধু মাথা নাড়ল, মানে মনে থাকবে, কিন্তু মনে মনে গালি দিয়ে বলল, আমি কি করব না করব তা তোকে বলতে হবে কেন, অসভ্য লজ্জা ডাক্তার। হৃদি হাত দিয়ে সৌহার্দ্যের হাতটা সরানোর চেষ্টা করতেই সৌহার্দ্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। তারপর ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হৃদিকে ছেড়ে দিল। সৌহার্দ্যের থেকে ছাড়া পেয়ে হৃদি তেড়ে গিয়ে কিছু বলতে যাবে, কিন্তু তখন সৌহার্দ্যের দৃষ্টি দেখে তার সব তেজ এক নিমেষে নিভে গেল। এক পা পিছিয়ে গেল ভয়ে। সৌহার্দ্যের ইচ্ছে করছিল এই অবাধ্য মেয়েটাকে কষিয়ে কয়েকটা চড় বসাতে, কিন্তু তার হাত কাঁপল। এই মেয়ের গায়ে একটা টোকা দিলেও তো তার নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সৌহার্দ্য নিজের রাগকে কোনো মতে দমিয়ে এবার তীরে মেজাজে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা সাইমের দিকে। সৌহার্দ্যের সেই হিমশীতল চাহনি দেখে বেচারা সাইম ভয়ে 2 কদম পিছিয়ে গেল। সৌহার্দ্য কোনো কথা না বলে আচমকা সাইমের সামনে গিয়ে ঠাস ঠাস করে পরপর 4-5টা থাপ্পড় বসিয়ে দিল। সৌহার্দ্যের সেই দাপুটে হাতের থাপ্পড় খেয়ে শক্তপোক্ত সাইমও টলমলো হয়ে
ঢলে পড়ল। ব্যথায় তার গাল তখন অবশ। হা করে দাঁড়িয়ে আছে সে, কিন্তু প্রশ্ন করার সাহসটুকুও নেই। কিসের অপরাধে তাকে এভাবে মারা হলো সেটা বুঝতে না পেরে শাইম রাগে দুঃখে বিড়বিড় করে বলল, উফ, কোন অলক্ষণে যে এমন একটা খাটাস প্রফেসর কবলে জুড়ল আল্লাহ জানে। কি পাপ করেছিলাম আমি? তোর বউ যেন রিক্সাওয়ালার সাথেও ভেগে যায়। আমার বদ দোয়াই তোর জীবনে হারিকেন চলবে খাটাস। সৌহার্দ্য এবার একটা চেয়ার টেনে হাত পা ছড়িয়ে রাজকীয় ভঙ্গিতে বসে পড়ল। হৃদির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, বোচানাকের বেস্ট ফ্রেন্ড 3 জন বাদে বাকি সবাই আউট। সৌহার্দ্যের মুখে বোচা নাক ডাকটা শুনে আরবান বিরক্তিতে নাকমুখ কুঁচকে নিল। নিজের বউকে এসব অদ্ভুত নামে ডাকা শুধু তার ভাইয়ের পক্ষেই সম্ভব। হৃদির এত সুন্দর তীরের মতো সোজা নাকটাকে কোনো দিক থেকেই বোচা বলা যায় না। ওর তো সব থেকে আকর্ষণীয় তার ওই মায়াবী চোখ দুটো আর এই নাক। সেই নাকটাকে সে কিনা বোচা বানিয়ে দিল। তখনই আরবানের ভাবনার মাঝে এই সৌহার্দ্যের বজ্রকণ্ঠ ফেটে পড়ল, আই সেড গেট আউট। সৌহার্দ্যের এমন বজ্র কণ্ঠের হুঙ্কারে ছাদে থাকা মেয়েগুলো ভীষণ ভয় পেল। পিলপিলে পায়ে বেরিয়ে গেল। আরবানও চলে গেল। সবাই চলে যাওয়ার পর সৌহার্দ্য, পৃথা, শায়েম আর সুমির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর গম্ভীর ও গমগমে কণ্ঠে বলল, কি নিয়ে পার্টি হচ্ছিল এখানে? সুমি ভয়ে ভয়ে সবে বলতে যাচ্ছিল। আসলে হৃদি কথা শেষ হওয়ার আগেই দিদি তেড়ে গিয়ে সুমির মুখ চেপে ধরল। সৌহার্দ্যের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ডাকে কাঁপতে কাঁপতে রিদি বলল, অসভ্য লোক, আপনাকে বলতে হবে কেন? এটা কি আপনার ক্লাস নাকি? বাড়ি পেয়ে গেছেন? রিদি খুব ভালো করেই জানে এই মুহূর্তে সৌহার্দ্য যদি জানতে পারে যে তাকে ডিভোর্সের পার্টি দেওয়া হচ্ছে, তবে সে জ্যান্ত কবর দিয়ে ছাড়বে। সৌহার্দ্য ভ্রুকুচকে সুমির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর কিছু একটা ভেবে মুহূর্তের মধ্যে দৃষ্টি ঘুরিয়ে নিল শাইমের দিকে। বরফের মতো শীতল গলায় বলল, ইউ 4 চোখ, ঘুরে সোজা হয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। এক চুল পরিমাণ পিছনে তাকার চেষ্টা করলে চোখ একটাও আস্ত থাকবে না। আর তোমরা দুজন সুমিও পৃথার দিকে নির্দেশ করে সে যোগ করলো, ওভাবেই দাঁড়িয়ে থাকবে, একটু নড়াচড়া করবে না, ওকে? বলতেই ওরা ভয়ে দুপাশে মাথা নাড়ালো। সৌহার্দ্য এবার দৃষ্টি ঘুরিয়ে রিদির দিকে তাকালো। কণ্ঠে থমথমে কণ্ঠে বলল, ইউ বোচানাক, শুরু করো। রিদি বিস্ময়ে পাথর হয়ে গেল। কি শুরু করবে রাগে বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে সে জবাব দিল, কি শুরু করব? অসভ্য লোক, একটা কথা পরিষ্কার করে বলতে পারেন না? সৌহার্দ্যের চোখে মুখে বিরক্তির এক তীব্র ছাপ। সে দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ যে গানে নাচছিলে আই সজনী, ওটাতেই নাচ শুরু করো। আমি গান বন্ধ না করা পর্যন্ত নাচ চলবে, আন্ডারস্ট্যান্ড? আর এতক্ষণ যেভাবে হাসি মুখে নাচছিলে ঠিক সেভাবেই করবে, এক ফোঁটা কম নয়। সৌহার্দ্যের কথা শুনে রিদির মাথা ঘুরছে। এই লোকটার কি মাথা ঠিক আছে? সে চেঁচিয়ে বলল, অসভ্য বেয়াদ্দব লোক, কি পেয়েছেন আমাকে? হ্যাঁ, সব আপনার ইশারাই হতে হবে? আমি নাচবো না। সৌহার্দ্যের রক্তচক্ষু এবার জ্বলে উঠল। সে ধীর কিন্তু পাথুরে গলায় বলল, যা বলছি দ্রুত করো, একটা বাড়তি কথা বললে এই ছাদ থেকেই টুপ করে ছুঁড়ে ফেলে দেব। বলেই সে সশব্দে গানটা চালিয়ে দিল। দিদির বুকের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। সৌহার্দ্যের সেই হিংস্র চাহনি দেখে তার প্রতিবাদ করার সাহস পেল না সে। বাধ্য হয়েই গানের তালে তালে এলোমেলোভাবে নাচতে শুরু করলো। দীর্ঘক্ষণ নাচার পর শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে এলো। ব্যথায় কুঁকড়ে গিয়ে সে ছাদের মেঝেতে লুটিয়ে পড়ল। হৃদিকে এভাবে পড়ে যেতে দেখেই সৌহার্দ্য গান বন্ধ করলো। শায়েম, পৃথা ও সুমির দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, গেট আউট। সৌহার্দ্যের হুঙ্কারে তিনজনেই ভয়ার্থ হয়ে ছাদ থেকে নেমে পড়ল। দীর্ঘক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে এমনিতেই তাদের পা অবশ হয়ে গিয়েছিল। তাই হৃদির জন্য মায়া লাগলেও নিজেদের বাঁচানোই তখন মুখ্য ছিল। যাওয়ার আগে তারা একবার করুণ চোখে হৃদির দিকে তাকিয়ে গেল। সবাই চলে যেতেই সৌহার্দ্য হৃদির দিকে এগিয়ে এলো। নিবিড়ভাবে ঝুঁকে পড়ে নরম হাতে হৃদির গালটা শক্ত করে চেপে ধরল। তার চোখের সেই অগ্নিদৃষ্টি হৃদিকে বিদ্ধ করছিল। সৌহার্দ্য হিসিয়ে বলল, আমাকে ডিভোর্স দেওয়ার এত তাড়া কেন তোর? ওই বাস্টার তাজওয়ান শিকদারকে বিয়ে করার জন্য? বিয়ের এতই শখ? একজনকে দিয়ে হচ্ছে না? ওকে দেন, তোকে আর কষ্ট করতে হবে না, আমি ডিভোর্সের ব্যবস্থা করে দেব অ্যাজ সুন অ্যাজ পসিবল।
কথাগুলো বলে রিদিকে মেঝেতে ওভাবেই অসহায় অবস্থায় ফেলে রেখে সৌহার্দ্য মুহূর্তের জন্য আর দাঁড়ালো না। তীব্র ঝড়ের মতো সে ছাদ থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য চলে যাওয়ার পরও হৃদি স্তব্ধ হয়ে সেখানেই বসে রইল। তার চোখ তখনও স্থির হয়ে আছে সেই অন্ধকার সিঁড়ির দিকে, যেখান দিয়ে একটু আগে সে অদৃশ্য হয়ে গেল। লোকটা ঠিক কী বলতে চাইল? তাজওয়ান শিকদার? কে সে? হৃদি তাকে বিয়ে করবে কেন? এক আপদ সৌহার্দ্যকে বিয়ে করে তার জীবন এমনিতেই শেষ হওয়ার পথে, সেখানে নতুন করে কোনো আপদকে নিয়ে ভাবার কথা সে স্বপ্নেও চিন্তা করবে না। হৃদির মাথায় তখন হাজারো প্রশ্ন আর ধোঁয়াশা। ঠিক তখনই সুমি, সায়েম আর পৃথা ছাদের দরজায় উকি দিল। হৃদিকে মেঝেতে ওভাবে বিধ্বস্ত হয়ে বসে থাকতে দেখে তারা দৌড়ে গিয়ে ঘিরে ধরে বসে পড়ল হৃদির পাশে। সুমি হৃদির চোখের দিকে তাকিয়ে সন্দেহ আর উৎকণ্ঠার মিশেলে জিজ্ঞেস করলো, হৃদি, এবার খুলে বলতো ঘটনা কি? স্যার তোকে ওভাবে জড়িয়ে ধরে? সুমি বলতে গিয়েও সাইমের দিকে একবার আর চোখে তাকালো। বন্ধু হলেও সে তো ছেলে মানুষ, তাই কথা ঘুরিয়ে বলল। মানে হুট করে অমনটা করার কারণ কি? পৃথা আর সাইমও কৌতূহলী দৃষ্টিতে হৃদির উপরের অপেক্ষায় চেয়ে আছে ওর দিকে। হৃদি বন্ধুদের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলল। এরপর সৌহার্দ্যের সাথে তার বিয়ে, ডিভোর্স পার্টির প্রসঙ্গ থেকে শুরু করে সমস্ত কিছু খুলে বলল। হৃদির মুখে সব শোনার পর তিনজনের মুখ হাঁ হয়ে গেল। স্তব্ধতা ভেঙে সাইম রাগে দুঃখে নাকমুখ কুঁচকে বলে উঠল, তুই আগে বলিস নি কেন যে ওই খাটাসটা তোর বজ্জাত স্বামী? জানলে তোদের সাথে এখানে আসে দূরের কথা, তোদের সাথে অনেক আগে বন্ধুত্ব বিচ্ছিন্ন করে দিতাম। আর দেখেছিস আমার অবস্থা কী করেছে, কী জোরে থাপ্পড় মেরেছে। আমার সুন্দর মুখটা একদম লাল হয়ে ফুলে গেছে। আবার দেখো, নাটক করে ওষুধ কিনে দিয়েছে। সায়েম পকেট থেকে ঔষধটা বের করে ওদের দেখালো। হৃদি অসহায় চোখে সায়েমের দিকে তাকিয়ে রইল। কি বলবে সে? এই অসভ্য মাথা গরম বেয়াদব লোকটা সারাদিন এত তেজ নিয়ে কিভাবে বেঁচে থাকে তা একমাত্র আল্লাহই জানে। হৃদির বুকটা হু হু করে উঠল। পার্টি অফিসের গেট দিয়ে সৌহার্দ্যের গাড়িটা ঢুকতেই ফারিসের পার্সোনাল সেক্রেটারি রায়ান দ্রুত ফারিসকে ফোন দিল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রায়ানের ভীতু কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো, স্যার, আপনার ইন্নালিল্লাহ পড়ার সময় হয়ে এসেছে। সময় থাকতে কালেমা পড়ে তৈরি হয়ে নিন, না হয় দ্রুত পালান। ফারিসের পাশে তখন সুজন বসেছিল। বিপদ আঁচ করতে পেরে ফারিস আগে থেকেই রায়ানকে অফিসের বাইরে নজর রাখতে বলেছিল। রায়ানের কথা শেষ হওয়ার সাথে সাথেই সুজন ভ্রুকুচকে তাকালো। কার ফোন? কি হয়েছে? ফারিস একটু গলা খাকারি দিয়ে বলল, আমি একটু বাথরুম থেকে আসি, তুই বস। আমার খুব জরুরিভাবে 2 নাম্বার এসেছে ভাই। সুজনকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে পাশের রুমে ঢুকে দরজাটা ধরাস করে আটকে দিল। ওদিকে ফারিসের কথা সত্যি ভেবে সুজন যখন নিজের ফোনে মন দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই সৌহার্দ্য যেন বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। সুজন কিছু বুঝে ওঠার আগেই সৌহার্দ্যের একের পর এক ঘুষিতে তার পৃথিবীটা দুলতে লাগলো। সৌহার্দ্য রাগে ক্ষোভে গর্জে উঠল। কেন করলি এমনটা? সুজন ভয়ে কাঁচুমাচু হয়ে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস কর দোস্ত, আমার কোনো দোষ নেই। ওই হারামজাদাই আমাকে ফাঁসিয়েছে, আমাকে মিথ্যা বলে ডেকে এনেছে, ফোনটা কেড়ে নিয়েছে আর আমাকে এখানে বসিয়ে রেখেছে। ওদের উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই পাশের রুম থেকে ফারিস চিৎকার করে উঠল, তোর এত প্যানিক হওয়ার তো কিছু নেই, এমনিতেও তো ওকে ভালোবাসিস না। তার ওপর 2 দিন পর তোর ডিভোর্সই হয়ে যাচ্ছে, তারপর আমি। ফারিসের কথা শেষ করতে পারল না। তার আগে সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে ছুটে গেল দরজার কাছে, গিয়ে সজোরে লাথি মেরে সে গর্জে উঠল, বের হতো ইডিয়েট! আবার ওই শব্দ উচ্চারণ করলে তোকে আমি খুন করে ফেলবো। সৌহার্দ্যের সেই হিংস্র রূপ দেখে ফারিস আর কথা বাড়ালো না। এমনিতেই আজ যা পাওনা হয়েছে তা আজকে দিনের জন্য যথেষ্ট। বিপদটা আপাতত কাটুক, বাকি হিসেব পরে নেওয়া যাবে, এই ভেবে সে চুপ হয়ে গেল। সৌহার্দ্য যেন আগুনের গোলার মতো সুজনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তারপর ধপ করে একটা চেয়ার টেনে হাত পা ছড়িয়ে বসে পড়ল। সুজন তখন কাছু মাছু হয়ে চেয়ারের এক কোণায় সেধিয়ে আছে। মনে মনে সেই জাউরা ফারিসকে অভিশাপ দিচ্ছে সে, সুযোগ বুঝে নিজেই বাঘের মুখে তাকে ঠেলে দিয়ে নিজে কেমন চম্পট দিয়েছে। সুজনের ভাবনার চিন্তার মাঝেই সৌহার্দ্য তীক্ষ্ণ স্বরে বলল, আমি আধা ঘন্টা ঘুমাবো, তুই আমার সামনে বসে থাকবি, চোখের পলক না ফেলে একদম আমার দিকে তাকিয়ে থাকবি।
যদি একটা পলকও পড়তে দেখি তবে তোর কি অবস্থা করব সেটা তোকে নিশ্চয়ই নতুন করে বোঝাতে হবে না। বলেই সৌহার্দ্য চোখ বন্ধ করে ফেলল। সুজনে পড়ল মহা বিপদে। চোখের পলক না ফেলে টানা আধা ঘন্টা থাকা, তাও যদি প্রিয়তমা কেউ হতো তবে একটা কথা ছিল। সুজন মনে মনে বিড়বিড় করতে লাগলো। কোনখানে যে এমন একটা সাইকো আমার মতো বলা নাদান ছেলে বন্ধুত্ব হলো। এই সাইকোটা কম ছিল যে আবার যে ফারিস নামের জাবরাটা সাথে বন্ধুত্ব করলাম। সবসময় আমাকে বলি করে নিজে পার পেয়ে যায়। মিনিট পাঁচেক যেতে না যেতেই সুজনের চোখ জ্বলতে শুরু করলো। চোখের পাতা যেন লোহা হয়ে ঝুলে পড়ছে। আর পেরে না উঠে একরাশ আকুতি নিয়ে সে ফিসফিস করে পড়ল। সৌহার্দ্য জানের দোস্ত আমার, প্লিজ এবারের মতো মাফ করে দে। আমার জীবন থাকতে ওই জাউরাকে আর বিশ্বাস করব না, কথা দিচ্ছি। সৌহার্দ্য ধীরে ধীরে চোখ মেলল। সুজন বুঝলো রাগটা হয়তো কিছুটা কমেছে, তাই একটু সাহস সঞ্চয় করে ভয়ার্থ কণ্ঠে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, ভালোবাসিস ওকে তাই না? সৌহার্দ্য কিছুক্ষণ সুজনের চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত অথচ বরফের মতো শীতল কণ্ঠে বলল, নো। বলেই আবার চোখ বন্ধ করে নিল। সুজন তার কথা শুনে হতাশায় নাকমুখ কুঁচকে নিল। মনে মনে বিড়বিড় করে উঠল, এর থেকে মির্জাপুরও ভালো ছিল। সুজনের মনের অস্থিরতা যখন চরমে তখনই সৌহার্দ্য হুট করে চোখ খুলে তীব্র আক্রোশে গর্জে উঠে বলল, তোদের আজকের এই বোকামির জন্য ওটার কোনো ক্ষতি হয় তবে তার ফল যে কতটা ভয়াবহ হবে তা তোরা কল্পনাও করতে পারবি না। জেনে শুনে এমনটা কেন করলি তোরা? সুজন অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। সে তো চাইছিল সবটা আগেই খুলে বলতে, কিন্তু ফারিসের চাতুরির কাছে সে অসহায় ছিল। ঠিক তখনই পাশের রুম থেকে ফারিস বেরিয়ে এলো। ফারিসকে দেখা মাত্র সৌহার্দ্যের দৃষ্টিতে যে আগুনের হলকা দেখা দিল তা যে কাউকেই ভস্ম করে দিতে পারে। পরিস্থিতি হালকা করতে ফারিস গলা খাকারি দিয়ে বলল, আমি তোর বউ না ভাই, ওভাবে তাকে ইজ্জত খেয়ে দিস না, আমার লজ্জা লাগছে। ফারিসের এই মস্করা সৌহার্দ্যের বিরক্তিতে চরমে নিয়ে গেল। নাকমুখ কুঁচকে নিল সে। ফারিস এবার গম্ভীর হয়ে সোজা চোখে সৌহার্দ্যের দিকে তাকালো। তোর কি মনে হয় এইসব অমানসিক আচরণ করলে সে সেফ থাকবে? আর একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এত এভিডেন্স হাতের মুঠোয় থাকা সত্ত্বেও তুই একটা ক্রিমিনালকে বাঁচাতে ওই বাচ্চা মেয়েটার আর নিজের জীবন নিয়ে কেন জুয়া খেলছিস? কেন করছিস এমনটা? সৌহার্দ্যের মুখে কোনো রা নেই, সে যেন পাথর হয়ে গেছে। ফারিস ক্ষুব্ধ স্বরে বলেও চলল, তুই বুঝছিস না সৌহার্দ্য, ও কোনো সাধারণ ক্রিমিনাল নয় যে তুই চাইলেই তাকে বাঁচাতে পারবি। আজ না হোক কাল তাকে আইনের মুখোমুখি হতেই হবে। তুই তো তোর মতো করে চেষ্টা করবি, কিন্তু প্রশাসন যেভাবে ওর পিছু নিয়েছে তাতে আদৌ কোনো লাভ হবে? সৌহার্দ্য ধীরে ধীরে মাথা তুলে ফারিসের চোখের দিকে তাকালো। তার কণ্ঠে তখন কোনো রাগ নেই, আছে এক গভীর বিশ্বাস। তা নিয়ে বলল, আমি চাই ও একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এগুলো ওকে দিয়ে করানো হচ্ছে, নিজের ইচ্ছায় ও এমনটা করতে পারে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। তোদেরও তা জানার কথা। ফারিস দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে গেল। সে বুঝেছে এই অন্ধ আবেগের দেওয়ালে মাথা ঠুকে লাভ নেই। বন্ধুত্বের মোহ সৌহার্দ্যকে আচ্ছন্ন করে রেখেছে। ফারিস গলা ঝেড়ে শীতল গলায় বলল, মেয়েটার মন থেকে যে তুই ধীরে ধীরে মুছে যাচ্ছিস সেটা কি একবারও ভেবে দেখেছিস? সৌহার্দ্য ধীরে স্থিরভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চেহারায় এক পাথুরে গাম্ভীর্য। যাওয়ার পথে দরজার কাছে দাঁড়িয়ে সে শীতল কণ্ঠে বলে গেল, ওয়েদার আই রিমেইন ইন হার মাইন্ড অর নট, ইট ডাজেন্ট ম্যাটার টু মি। বলেই কোনো দিকে না তাকিয়ে এসে বেরিয়ে গেল। সৌহার্দ্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে ফারিস ক্ষিপ্ত হাসি হেসে বিড়বিড় করলো, সারহান চৌধুরী একটা অদ্ভুত চিজ ফুটিয়েছে মাইরি। বুক ফেটে চৌচির হয়ে যাবে, তবুও মুখ ফুটে একটা শব্দ বের হবে না। সৌহার্দ্য চলে যাওয়ার পর সুজন ফারিসের দিকে কটমট করে তাকাতেই ফারিস একটু থতমত খেয়ে গেল। গলা খাকারি দিয়ে বাঁকা হাসি হেসে বলল, ওভাবে গের মতো তাকিয়ে আছিস কেন? সৌহার্দের মতো তোরও কি এতে সমস্যা আছে নাকি? চেক করবো নাকি? সুজন বিরক্তিতে নাকমুখ কুঁচকে নিল। এই ছেলেটার কথার কোনো লাগাম নেই। মনে মনে করা একটি গালি দিয়ে সে সেখান থেকে দ্রুত বেরিয়ে গেল।
4 বছর সময়ের হিসেবে দীর্ঘ, কিন্তু অনুভূতির হিসেবে যেন এক অনন্তকাল। চৌধুরী বাড়ির ভারী গেটটার সামনে দাঁড়িয়ে ফারিসের বুকের ভেতরটা চিনচিন করে উঠল। একসময় এই বাড়িটা ছাড়া তার পৃথিবী অচল ছিল। সে সৌহার্দ্য আর বাকি বন্ধুরা 5টা প্রাণ যেন একই সুতোয় গাঁথা ছিল, যেগুলো আজ কেবল অতীত। বাবার আর ফুপুর অহমিকার দেওয়াল সেই দিনগুলোকে আজ কেবল স্মৃতির ধুলোমাখা মলাটে বন্দি করে রেখেছে। দরজার কলিং বেল টিপতেই দরজা খুলল রিভা। ফারিসকে দেখে রিভার চোখ মুখে বিস্ময় আর বিরক্তির এক অদ্ভুত মিশেল। ফারিস পুরনো অভ্যেসে রিভার মাথায় আলতো একটা টোকা দিয়ে দুষ্টু হেসে বলল, কিরে ফোকলা দাঁত, এখনও কি তোর আমাদের বাড়ি যাস না কেন? রিভা নাক কুঁচকে ঝাঝালো গলায় জবাব দিয়ে বলল, যাব না। আপনাদের ওখানে গেলে সারা দিন আমার পিছনে লেগে থাকেন। একদম নির্লজ্জ এমপি আপনি। এখানে কেন এসেছেন? ফারিসের চোখের দৃষ্টি মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে সে ফিসফিসিয়ে বলল, তোর সাথে হানিমুন করতে এসেছি, করবি? রিভার গাল লজ্জায় আর রাগে লাল হয়ে উঠল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ছি, একদম বেহায়ালো। একটা বাচ্চা মেয়েকে এসব বলতে লজ্জা করে না? ফারিস এবার রিভার দিকে একটু ঝুঁকে এলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটু না, বরং বাচ্চা মেয়েটাকে বাচ্চার মা বানাতে ইচ্ছে করছে। হবি? রিভা চেঁচিয়ে বলল, ছি, আপনি আসলেই নির্লজ্জ ফারিস ভাই। এই কারণেই আমি আপনাদের বাড়ি যাই না। ফারিস রিভার চুল টেনে দিয়ে ভাসল। তোর ভাইটার মতো একদম আনরোম্যান্টিক হয়ে গেছিস। তোকে মানুষ করতে করতে আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। রিভা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শাহিদা চৌধুরী ঘর থেকে বেরিয়ে এসে ভাইপোকে জড়িয়ে ধরলেন। ওনার চোখে জল, গলায় কান্নার রেশ। এত নিষ্ঠুর কেন তোরা? একটা বারও কি আমার কথা মনে পড়ে না? কি করছে আমার ওই বাচ্চা মেয়েটা? কিসের এত রাগ ওর ওপর তোর বাপ চাচাদের? ফারিস স্তব্ধ হয়ে রইল। ফুপুর পিঠে আলতো হাত বুলিয়ে শান্ত গলায় বলল, আমি সব ঠিক করে দিব। আমার উপর বিশ্বাস রাখো ফুপি, প্লিজ কেঁদো না। শাহিদা চৌধুরী চোখের পানি মুছে ফারিসকে নিয়ে ভেতরে ঢুকে নিজেই রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। ছেলেটা এত বছর পর এলো। ওনার চলে যাওয়ার সুযোগ নিয়ে ফারিস রিভার দিকে তাকালো। তার কণ্ঠে এবার গাম্ভীর্য। এই খারতেরা ভাইয়ের খারতেরা বোন, চল আমার সাথে, তোর শাশুড়ি তোকে নিতে বলছে। রিভা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। ফারিস ভাই, একদম বাজে কথা বলবেন না। আমি জীবনেও আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে ভাইয়ের মতো দেখি। এমন দামড়া একটা ছেলে হয়ে বাচ্চা মেয়ের সাথে এগুলো করেন, লজ্জা নেই আপনার? ফারিসের মেজাজ সপ্তমে চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, কে বলছে তোকে আমাকে ভাইয়ের মতো দেখতে? আজ থেকে জামাইয়ের মতো দেখবি, না হলে থাপড়ে কাল লাল করে দেবো পিয়াদব। তোর ভাই। ফারিসের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দের গমগমে কণ্ঠস্বর ভেসে এলো, ওর সাথে আর একটা বাজে ব্যবহার করলে থাপ্পড়টা তোর গালে পড়বে। সৌহার্দের উপস্থিতি আর তার কথার ঝাঁঝ টের পেয়ে ফারিস মুখটা বিকৃত করে বিড়বিড় করে নিজে মনে মনে বলে, নিজের বোনের বেলায় সাধু সেজে বসে থাকে আর অন্যের বোনের বেলায় অসাধু হয়ে যায়। শালা তোর চরিত্রটা দেখি ওয়াইফাই সিগন্যালের মতো, জায়গা বদলালেই বদলে যায়। সৌহার্দের গলার আওয়াজ শুনে ফারিস পিছু ফিরল। সৌহার্দের চোখে মুখে এক অদ্ভুত শীতলতা, যেন জমাট বাঁধা বরফ, যা যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে পারে। ফারিস আর চোখে একবার তাকে খতিয়ে দেখল। সে বুঝতে পেরেছে সৌহার্দ্য এখনো প্রচণ্ড রেগে আছে। ফারিস ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে কিছুটা ব্যঙ্গাত্মক সুরেই বলল, ও চৌধুরী সাহেব, দেখছি অবশেষে তার রানীহীনা রাজত্বে ফিরে এসেছে। সৌহার্দ্য কোনো উত্তর দিল না। সোফায় গা এলিয়ে দিয়ে ক্লান্তিতে এলিয়ে পড়েছে সে। সারাদিনের ধকলের পর শরীরে যেন আর এক বিন্দু শক্তি নেই। রিভার দিকে তাকিয়ে নিস্তেজ স্বরে বলল, রিভা, ভাইয়ার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। রিভা রান্নাঘরের দিকে চলে যেতেই ফারিস সুযোগ বুঝে খোঁচা দিয়ে বসলো। কি কপাল ভাই তোর, নিজের বাড়ি নিজের সব, অথচ এখন আমার বউয়ের হাতের পানি খেয়ে তৃষ্ণা মেটাতে হচ্ছে। ইস, যদি তোর বউটা পাশে থাকতো, এক গ্লাস পানির বদলে হয়তো এক গ্লাস শরবত এগিয়ে দিত। খুব মিস করছিস তাই না?
সৌহার্দ্যের রাগের পারদ যেন আবারও চড়তে শুরু করলো। বিরক্তিতে চোখ কুঁচকে ফারিসের দিকে তাকিয়ে বলল, আই অ্যাম টায়ার্ড ফারিস, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। বলেই সে আর কোনো কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই শাহিদা চৌধুরী নাস্তার প্লেট হাতে ধরে ঢুকলেন। ফারিসের দিকে নাস্তা এগিয়ে দিয়ে তার পিঠে হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।